সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় খুব শীঘ্রই খোলার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিনই মৃত্যুর হার এবং সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। ফলে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাসরুমে ক্লাস নেওয়া আবার হুমকির সম্মুখীন হয়েছে। হয়তো 30 তারিখ পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে, আবার নাও খুলতে পারে। রমজানের বন্ধের পরে আরেকটা তারিখ দেওয়া ছিল পূর্বে, 24শে মে, কখনো খুলতে পারে। যাই হোক, আমরা আমাদের অনলাইন ক্লাস চালিয়ে যাব এবং তোমরা এই অনলাইন ক্লাস যদি নিয়মিত ফলো করো, তাহলে আশা করি তোমাদের এই যে ক্ষতি সেটার সিংহভাগই পূরণ হবে। আমি তোমাদেরকে আবারও বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেতে মানা করে এবং প্রয়োজনের সময় বাইরে গেলে মাস্ক পরিধান করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ও জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়ে আমি শুরু করছি। প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, সরকারি বিএম কলেজ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। আজকে আমি তোমাদের জীব পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করব। সেটা হলো বেদান্ত বিশ্লেষণ বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এখানে একটা সংজ্ঞা এখানে দেয়া আছে যে দুই বা ততোধিক পরীক্ষিত বস্তুর উপাত্তের তুলনামূলক বিশ্লেষণ করে তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা এবং কি পরিমাণ পার্থক্য তা নির্ণয় করার পদ্ধতিকেই বেদান্ত বিশ্লেষণ বলা হয়। 1920 সালে পরিসংখ্যানবিদ আর.এফ. ফিশার এই পদ্ধতি প্রবর্তন করেন এবং তার নাম অনুসারে একে অ্যাপ টেস্ট বলা হয়। অন্য সংজ্ঞায় বলা আছে যে বিভিন্ন দলের প্রতিক্রিয়া বেদাঙ্ককে পৃথক করার পদ্ধতিকেও বেদাঙ্ক বিশ্লেষণ বলা হয়। আমরা সাধারণত দুইটি বস্তুর পার্থক্যের তুলনার জন্য আমরা কাইবর্গ পরীক্ষা, টি পরীক্ষা, জেড পরীক্ষা, এই সমস্ত পরীক্ষা পদ্ধতি আমরা পরিসংখ্যানের ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু দুইয়ের অধিক বস্তুর তুলনা করার জন্য সেই ক্ষেত্রে ওই পরীক্ষাগুলো কম কার্যকরী, কারণ সেই ক্ষেত্রে দুইয়ের অধিক বস্তুর তুলনা করতে হলে পরস্পরের সাথে তুলনা করতে হবে এবং যত সংখ্যা বেশি হবে ততবার পরীক্ষা করতে হবে। কিন্তু এই অ্যাপ টেস্টের মাধ্যমে এই পরীক্ষাটা একবারেই সম্পন্ন করা সম্ভব। আমরা কৃষিক্ষেত্রে এই অ্যাপ টেস্ট খুব কার্যকরীভাবে ব্যবহার করে থাকি। যেমন আমরা জমিতে সার প্রয়োগ করি, সেচ প্রয়োগ করি, জমির উর্বরতার গ্রেডিয়েন্ট ভিন্ন থাকে। সেই ক্ষেত্রে কোন প্রভাবক এর কারণে ফলনের উপর প্রভাব পড়ে, বা একই জাত যদি আমরা চাষাবাদ করি তাহলে এই বিভিন্ন প্রভাবকের জন্য ফলন ভিন্ন হয় কিনা, এই সমস্ত বিষয়াদি আমরা এই অ্যাপ টেস্টের মাধ্যমে বেদাঙ্ক বিশ্লেষণ করে নির্ণয় করতে পারি। এখন অ্যাপ টেস্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, অর্থাৎ যে আমরা অ্যাপ টেস্ট প্রয়োগ করার জন্য আমরা বিভিন্ন ডিজাইন বা পরীক্ষণ নকশার সহযোগিতা নিয়ে থাকি এবং পরীক্ষণ নকশার উপর ভিত্তি করে অ্যাপ টেস্ট
বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন যদি আমরা সিআরডি বা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন যদি আমরা কোনো পরীক্ষণ নকশার ক্ষেত্রে ব্যবহার করি, সেই ক্ষেত্রে একমুখী শ্রেণীবিন্যাসের এই ধারণা অনুযায়ী বেদাঙ্ক বিশ্লেষণ করা হয়। আমরা যদি আরবিডি বা র্যান্ডমাইজ ব্লক ডিজাইনের অবলম্বন করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় দ্বিমুখী শ্রেণীবিন্যাস পদ্ধতি অবলম্বন করা হয়। এবং এলএসডির ক্ষেত্রে বা ল্যাটিন স্কোয়ার ডিজাইন যদি অবলম্বন করি, সেক্ষেত্রে ত্রিমুখী বা বহুমুখী শ্রেণীবিন্যাস পদ্ধতি অবলম্বন করা হয়। সেই ক্ষেত্রে এর ধাপগুলি ভিন্ন হয়ে থাকে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে ধাপ আরো বেশি হয়। মানে একমুখীর চেয়ে দ্বিমুখীতে ধাপ দুইটা বেশি, দ্বিমুখীর চেয়ে ত্রিমুখীতে আরো দুইটা ধাপ বেশি। আমরা এখন প্রথম একমুখী বেদাঙ্ক বিশ্লেষণের এইটা আমরা আলোচনা করব। তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো তোমাদের মুখস্থ করতে হবে বা আয়ত্ত করতে হবে। তাহলে এই বেদাঙ্ক বিশ্লেষণের অঙ্কগুলো করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন একমুখী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমি বলছি যে কি কি কাজ করতে হবে। বেদাঙ্ক বিশ্লেষণ করতে হলে প্রথমেই নাস্তিক কল্পনা ধরে নিতে হবে। নাস্তিক কল্পনা হলো কি, যে নাবোধক যে কল্পনা, যেমন বলা হয়েছে যে এখানে 3 জাতের ধানের আবাদ করা হয়েছে এবং ফলন পরিমাপ করা হয়েছে। এই জাতগুলির ফলনের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা তা নির্ণয় করতে হবে। নাস্তিক কল্পনা হবে যে ধরি নাস্তিক কল্পনা অনুসারে জাতগুলির ফলনের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। এই না দিয়ে যে শুরু, এটাই হলো নাস্তিক কল্পনা। আমরা পরে একটা অঙ্ক করে আমরা বিস্তারিত সেখানে আলোচনা করব। এখন আমরা আপাতত এই ধাপগুলো আমরা আয়ত্ত করব। 2 নম্বরটা হলো পরীক্ষণ নকশায় প্রাপ্ত উপাত্তকে সাজিয়ে চর্যার যোগফল নির্ণয়। এটা হলো এরকম আর কি, যদি দেওয়া যায় যে এরকম, যেমন এখানে এ বি এ সি বি, তারপরে ডি এ, তারপরে সি ডি, এরকম দেয়া আছে। এখন যদি এরকম এলোমেলো দেয়া থাকে, তাহলে সবগুলো এ একদিকে নিয়ে আসতে হবে, সবগুলা বি একদিকে নিতে হবে, সবগুলা ডি একদিকে নিতে হবে। এখানে 3 দিকে নটা, তো এখানে সি দিলে 3টা সি হয়, আর এখানে বি 2টা, এখানে হলো এখানে বি দিলে 3টা এ 3টা বি 2টা সি হয়। তাহলে এটাকে কি করতে হবে, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে এটাকে সাজাইতে হবে। এই 3টা এ এক লাইনে নিয়ে আসতে হবে, এ এ এ, এই 3টা এ এক লাইনে নিয়ে আসে এখানে মুট করতে হবে। 3টা বি এক লাইনে নিয়ে আসতে হবে, 3টা সি এক লাইনে নিয়ে আসতে হবে। তারপরে এখানে মুট করার পর এটা এই চর্যার যোগফলগুলো নির্ণয় করতে হবে। নির্ণয় করে এটা যদি হয়, এখানে যা হবে সবগুলোর যোগফল হবে, এখানে মিলে হবে সামেশন। এখানে যদি আমরা মোট বলি, এখানে মোট আর এখানে মোট, এখানে হবে হলো সামেশন এক্স সমান সমান যা। এটা আমরা কি করব, এই উপাত্তগুলোকে সাজিয়ে আমরা এটা নির্ণয় করব। তৃতীয় হলো শুদ্ধি সংখ্যা নির্ণয় বা সিএফ নির্ণয়। সিএফ হলো কারেকশন ফ্যাক্টর, সিও ডাবল আর ই সি, কারেকশন পিআইওএন, কারেকশন ফ্যাক্টর। এই কারেকশন ফ্যাক্টর নির্ণয় সিএফ সমান সমান হলো জিটি স্কয়ার বাই এন অথবা সামেশন এক্স হোল স্কয়ার বাই এন। একই জিনিস, জিটি তে বোঝানো হয়েছে গ্র্যান্ড টোটাল, মানে এখানে সবগুলোর যোগফল যা হয়, অথবা এখানে সামেশন এক্স সময় বলছি সবগুলোর যোগফল যা হয়, এটাকে ভাগ করতে হবে, এটা বর্গকে ভাগ করতে হবে এন দ্বারা। এন হলো তোমার মোট পর্যবেক্ষণ সংখ্যা, যেমন এই ক্ষেত্রে মোট পর্যবেক্ষণ সংখ্যা হলো 9। তাহলে আমরা এটা কিভাবে করব, সামেশন এক্সটা x1 x2 ডট 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 xn, মানে যতগুলো থাকে n মানে কি, এখানে যদি 3টা থাকে তাহলে 3, 4টা থাকলে এখানে 4 বার হবে। এখানে সবগুলো যোগ করার পরে যা পাবো সেটা হলো সামেশন x, এবং এটাকে বর্গ করে সেটাকে আমরা ভাগ করব কি মোট পর্যবেক্ষণ সংখ্যা দ্বারা, তাহলে আমরা CF এর মান এখান থেকে পেয়ে যাব। 4 নম্বরে বলছে মোট বর্গ সমষ্টি বা TSS নির্ণয়। TSS হলো টোটাল সাম অফ স্কয়ার, টোটাল সাম অফ স্কয়ার।
এই টোটাল সাম অফ স্কয়ার নির্ণয় হলো যে সামেশন x স্কয়ার মাইনাস cf। সামেশন x মানে প্রত্যেকটা x এর বর্গ, মানে এটার প্রত্যেকটার বর্গ, x1 স্কয়ার x2 স্কয়ার, এখানে যখন 9টা আছে এখানে 9 বার পর্যন্ত যাবে। এই সবগুলোর বর্গকে যোগ করলে হবে সামেশন x স্কয়ার, তার থেকে cf এর মান বিয়োগ করলে আমরা পাবো মোট বর্গ সমষ্টি বা TSS। 5 নাম্বার হলো জাত বর্গ সমষ্টি নির্ণয় বা চর্যার বর্গ সমষ্টি নির্ণয়। এটা কোনো কোনো ক্ষেত্রে দেয়া আছে TOSS, মানে ট্রিটমেন্ট। এটা টিও, এটা হলো টোটাল, এটা হলো টি, শুধু টি দেয়া আছে। তা আমি সহজ বোঝার জন্য যেহেতু জাত নিয়ে আমরা এখানে কাজ করতেছি, এটা BSS বলে দিচ্ছি যে BSS সমান সমান 1/r ইনটু সামেশন d স্কয়ার মাইনাস cf। আর হলো এখানে অনুলিপন সংখ্যা। এখানে প্রত্যেকটার অনুলিপন সংখ্যা কত? 1 2 3 1 2 3 1 2 3, অনুলিপন সংখ্যা হলো 3। তাহলে যদি কমন হয় তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে করতে পারি। আর যদি কমন না হয়, কম বেশি হয়, তখন আবার আমরা এটাকে করতে হবে এরকম 1/r না দিয়া সেটাকে করতে হবে সামেশন b1 ডিভাইডেড বাই r1 প্লাস এই যোগগুলো শুধু b1 স্কয়ার না করে এই ভাগ করতে হবে এইভাবে r1 r2 r3 দ্বারা। যাই হোক, আমরা কমনটার ক্ষেত্রে আমরা আসি, এভাবে আমরা বের করব। তারপর হলো ভ্রান্তি বর্গ সমষ্টি নির্ণয়। ভ্রান্তি বর্গ সমষ্টি বা ইরর সাম অফ স্কয়ার। ইরর সাম অফ স্কয়ার সমান সমান ESS সমান সমান হলো TSS মাইনাস BSS, মানে টোটাল সাম অফ স্কয়ার মাইনাস ভ্যারাইটি সাম অফ স্কয়ার। তারপরে হলো মোট মুক্ত মাত্রা নির্ণয়। মোট মুক্ত মাত্রা নির্ণয় হলো n এর থেকে 1 n বিয়োগ হবে, আর টোটাল DF TDF সমান সমান n মাইনাস 1। তারপরে আসতেছে জাত মুক্ত মাত্রা নির্ণয় বা VDF নির্ণয়, ভ্যারাইটি ডিগ্রি অফ ফ্রিডম। VDF সমান সমান হলো b মাইনাস 1। এখানে b সমান সমান হলো জাত বা ভ্যারাইটি। তারপরে বলছে ভ্রান্তি মুক্ত মাত্রা নির্ণয় বা ইরর ডিগ্রি অফ ফ্রিডম। EDF সমান সমান হলো মোট মুক্ত মাত্রা থেকে BDF মাইনাস TDF মাইনাস BDF। তারপরে আসতেছে বেদাঙ্ক বিশ্লেষণ সারণী বা এনোভা টেবিল। এই টেবিলের মধ্যে মান বসিয়ে আমরা f এর মান নির্ণয় করতে হবে। এই টেবিলটা দেখো এখানে বলা আছে বিভিন্নতার উৎস। বিভিন্নতার উৎস এই ক্ষেত্রে দুইটা, একটা হলো জাত আর একটা হলো ভ্রান্তি। জাত মানে ভ্যারাইটি, ভ্রান্তি মানে ইরর। বর্গ সমষ্টি, এই বর্গ সমষ্টি এখানে কি হবে? জাতের বর্গ সমষ্টি, আমরা B এবং SS VSS যা হয় সেটা এখানে বসাইতে হবে। আর এখানে হবে ESS ইরর সাম অফ স্কয়ার। এইখানে হবে আমরা BSS ESS তো আমরা এখান থেকে বের করছি, সেই মানটাই এখানে আমরা ছকের মধ্যে অথবা টেবিলের মধ্যে আমরা বসিয়ে দেব। এইখানে হবে হলো BDF, আমরা BDF ওখান থেকে বের করছি, এটা হবে EDF। আমরা ছকটাকে করে এখানে এসে আমরা মানটা বসিয়ে দিই। তারপরে আসতেছে কি গড় বর্গ সমষ্টি। গড় বর্গ সমষ্টি হলো BMS সমান সমান হলো BSS ডিভাইডেড বাই BDF। আর EMS সমান সমান হলো ESS ডিভাইডেড বাই EDF। কোথায় পেলাম? এই যে এখান থেকে পেলাম, এখান থেকে পেলাম। এটা আমরা এই মানটা বসে EMS এর মান বের করব। এইবার f এর মান বের করব। f সমান সমান হলো BMS ডিভাইডেড বাই EMS। তাহলে এইখান থেকে আমরা যে দুইটা মান পাবো, এইটা এখানে বসিয়ে আমরা f এর মান আমরা বের করব। এবার আমরা টেবিল থেকে f এর মান বের করব। এখানে হলো দুইটা মান আমরা বের করব, 5% এবং 1%। তাহলে 5% এবং 1% মান আমরা কি করব? টেবিল থেকে বের করব। বইয়ের মধ্যে টেবিল দেয়া আছে বা f টেবিল আছে, সেটা থেকে আমরা একদিকে ধরব কি EDF VDF, আর একদিকে ধরব হলো EDF, দেখে আমরা মানটা বের করব। তাহলে এটা 11 নম্বর হলো f এর টেবিল মান নির্ণয়। এবার 12 নম্বর হলো মন্তব্য। মন্তব্য হলো কি যে 5% ও 1% সংশয় মাত্রায়, BDF এবং EDF মুক্ত মাত্রায় f এর টেবিল মান ... প্লাস ও ডট, মানে 1% এবং 5% ও ডট। আচ্ছা, যদি টেবিল মান বড় হয়
বড় হলে নাস্তিকল্পনা গ্রহণ করা হবে। আর যদি টেবিল মান ছোট হয় তাহলে নাস্তিক কল্পনা বাতিল করবো। নাস্তিক কল্পনা যদি বাতিল হয় তাহলে জাতগুলোর মধ্যে পার্থক্য তাৎপর্যপূর্ণ আছে। আর যদি নাস্তিক কল্পনা গ্রহণ করা হয় তাহলে জাতগুলোর মধ্যে পার্থক্য নাই। এখন যদি জাতগুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে, জাতগুলোর মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্য তাৎপর্যপূর্ণ কিনা, এই পার্থক্য তাৎপর্যপূর্ণ কিনা তা নির্ণয় করার জন্য আরো দুইটা পরীক্ষা আছে। একটা হলো এলএসডি পরীক্ষা। এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। এলএসডি আর একটা হলো ডিএমআরডি। ডানকান মাল্টিপল রেঞ্জ ডিফারেন্স। ডানকান মাল্টিপল রেঞ্জ ডিফারেন্স, এই দুইটা পরীক্ষা আছে। সাধারণত একটা পরীক্ষায় ব্যবহার করা হয় এলএসডিটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে ডিএমআরডি টেস্টও করা হয়। আমরা পর্যায়ক্রমে সবগুলোই আমরা পড়ব। তা আজকে আমরা এখানে একমুখী শ্রেণীবিন্যাসের যে ধারাবাহিক বর্ণনা আমরা পড়লাম, এইটা তোমরা মুখস্থ করবে। আমি নেক্সট ক্লাসে একটা অঙ্ক দিয়ে এটা তোমাদের বুঝিয়ে দিব। এরপরে যেগুলো আছে এটা যদি তোমরা ভালো করে বুঝো এককোষী শ্রেণীবিন্যাস, তাহলে তোমাদের জন্য দ্বিমুখী এবং ত্রিমুখী শ্রেণীবিন্যাস খুব বেশি কঠিন হবে বলে আমার মনে হয় না। তবে আমরা এক এক করে আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হব। তোমরা এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে ফলো করবে, আমি আশা করি তোমরা তাতে উপকৃত হবে। ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।